আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 14 জুন শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ইরানের হামলায় তছনছ জেরুজালেম তেল আবিব, অবৈধ আয়রন ডোম ভেদ করল ইরানের মিসাইল, বড়সড় বিপদের মুখে ইসরায়েল। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব, রাষ্ট্রসংঘে ভোট দিল না ভারত, কারণ জানালেন ভারতীয় প্রতিনিধি। ইসরায়েলের 2টি F-35 যুদ্ধবিমান ভূপতিত, এক মহিলা পাইলট গ্রেপ্তার, দাবি করল ইরান। ইসরায়েলকে নিয়ে এবার কড়া বার্তা সৌদি আরবের। জন্মভূমিতে পা রাখতেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন সাংসদ কোনাত পুরকায়স্ত। সনবিলের উন্নয়নে 30 কোটি বরাদ্দ, আগামী মরশুমে শুরু হবে কাজ, ঘোষণা বিধায়ক বিজয় মালাকারের। বিধানসভা ভোটে জামানত বাজেয়াপ্ত হবে আলগাপুরের বিধায়ক, বললেন ফরিদ। কালীনগর সমবায় সমিতি থেকে দেওয়া হচ্ছে না সরকারি আটা, প্রশ্ন গ্রাহকদের। এবং সর্বশেষ খবরটি হলো মহিলার শ্লীলতাহানি, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও, পাতারকান্দি পুলিশ গ্রেফতার করল অভিযুক্ত আইনুলকে। এবারে শুনুন বিস্তারিত খবর। আশঙ্কা সত্যি করে আজ ভোরে তেল আবিবে প্রত্যাঘাত করে ইরান। ইসরায়েলের অবৈধ আয়রন ডোম ভেদ করে সে দেশের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আছড়ে পড়েছে তেহরানের মিসাইল। এর জেরে এবার বড়সড় বিপদের মুখে পড়তে পারে নেতানিয়াহুর দেশ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এই সংক্রান্ত একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে মধ্য তেল আবিবের ক্রিয়া অঞ্চলে বিকট শব্দে আছড়ে পড়ে ইরানের একটি মিসাইল। আর এখানেই অবস্থিত সে দেশের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর। ইরানের এই হামলায় যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ইরানে হামলা করেছিল ইসরায়েল, সেই সময় থেকেই প্রত্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। একদিন পর সেই আশঙ্কা সত্যি করে ইসরায়েলে পাল্টা হামলা চালালো ইরান। 65 মিনিটে 200টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান, এমনটাই দাবি সংবাদ মাধ্যমের। যদিও ইরানের এই হামলার পরই পাল্টা দিয়েছে ইসরায়েল। ইরান তেল আবিবে এই অপারেশনের নাম রেখেছে অপারেশন 2 প্রমিস 3। তেহরানের দাবি তাদের মূল লক্ষ্য ইসরায়েলের সেনাঘাঁটিগুলি। এদিনের অপারেশনে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর কথা জানা গিয়েছে, আহত 34। এদিকে ইসরায়েল শুক্রবার ইরানের 330টিরও বেশি জায়গায় অপারেশন রাইজিং সান চালিয়েছে। আজ ফের ইরানকে পাল্টা দিল তারা। সব মিলিয়ে তাদের এই হামলায় অন্তত 78 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 320। ইরান এবং ইরাক নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ায় গোটা মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা কার্যত স্তব্ধ। একাধিক উড়ান সংস্থা নিজেদের বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে আজ ফের পরস্পরের উপরে ইরান ও ইসরায়েলের হামলা চালানোর ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও শ্বাসরোধী আকার নিয়েছে। অপরদিকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে এবার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। আজ এমনটাই জানানো হলো অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে। এক্স হ্যান্ডেলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে উচ্চস্তরীয় কমিটি গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রধান সচিবের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে আহমেদাবাদের পুলিশ কমিশনার, বায়ুসেনার ডিজি, সিভিল এভিয়েশনের ডিজি, ফরেনসিক বিভাগের আধিকারিক, আইবির স্পেশাল ডিরেক্টর রয়েছেন। ওই কমিটি বিমান দুর্ঘটনার তদন্ত করবে, পাশাপাশি বিমান চলাচলের রক্ষণাবেক্ষণের এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে বদলের প্রয়োজন আছে কিনা সেটাও খতিয়ে দেখবে। মন্ত্রক জানিয়েছে এই কমিটি স্বাধীনভাবে কাজ করবে। ইতিমধ্যে উদ্ধার হয়েছে বিমানটির ব্ল্যাক বক্স, সেটি এখন এনএসটির প্রহরায় রাখা হয়েছে। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণের আভাস মিলবে। শুধু স্বচ্ছতার সঙ্গে তদন্তই নয়, বিপর্যয়ে দায়ীদের বিচার ও জবাবদিহির দাবি উঠেছে দেশ জুড়ে। এই ঘটনায় পৃথকভাবে তদন্ত করছে ডিজিসিএ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। অপরদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব, রাষ্ট্রসংঘে ভোট দিল না ভারত, কারণ জানালেন ভারতীয় প্রতিনিধি। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গাজায় অবিলম্বে এবং বিনা শর্তে স্থায়ী যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব আনা হলেও ভারত সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থেকেছে। শুধু ভারত নয়, আরও 19টি দেশ ভোটদানে বিরত ছিল। এ প্রসঙ্গে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পরমতানুনি হরিশ বলেন, যুদ্ধ শেষ করার একমাত্র পথ হলো মুখোমুখি আলোচনা এবং কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান।
এক্ষেত্রে দুই পক্ষকে আলোচনায় বসতে হবে, এটাই আমাদের বিশ্বাস। তাই ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পেনের পক্ষ থেকে আনা এই যুদ্ধবিরতির প্রস্তাবে দাবি করা হয় ইসরায়েল যেন দ্রুত অধিকৃত এলাকাগুলো মুক্ত করে একই সঙ্গে গাজার বাসিন্দাদের কাছে সব ধরনের সাহায্য পৌঁছে দিতে ইসরায়েলকে সীমান্তগুলো খুলে দেওয়ারও আহ্বান জানানো হয়। প্রস্তাবে পণবন্দীদের মুক্তির বিষয়টিও উল্লেখ করা হয়। সাধারণ সভায় এই প্রস্তাবের পক্ষে 149টি ভোট পড়ে এবং বিপক্ষে ভোট দেয় 12টি দেশ। অপরদিকে ইরান একটি বড় দাবি করেছে যে তারা ইসরায়েলের দুটি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে। ইরানের সরকারি মিডিয়া এবং তাসনিম নিউজ এজেন্সি অনুসারে এই বিমানগুলো শুক্রবার ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে যখন তারা ইরানের আকাশসীমায় ঢুকে পড়েছিল। ইরান এও বলেছে যে একজন মহিলা পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে যিনি এই বিমানগুলির মধ্যে একটি থেকে প্যারাশুটের মাধ্যমে নেমেছিলেন। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই দাবিগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। আইডিএফ এর মুখপাত্র কর্নেল আবিচাই আদ্রাই বলেছেন যে এটি ইরানি মিডিয়ার মিথ্যা প্রচার। অপরদিকে ইসরায়েলকে কড়া বার্তা সৌদি আরবের। সৌদি আরব শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন করে এই আগ্রাসন চালানো হয়েছে যা সৌদি আরব সমর্থন করে না। ইরানি গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নাতানজে দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলার পর ইসরায়েল প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। এদিকে ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার হুসেইন সালামি নিহত হয়েছেন এবং তেহরানের একটি আবাসিক এলাকায় বিমান হামলায় বেশ কয়েকজন শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানিয়েছেন, আমরা ইসরায়েলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে। ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন চালু করেছে যা ইরানি হুমকি প্রতিহত করার জন্য একটি সামরিক অভিযান। এই অভিযান যতদিন প্রয়োজন ততদিন চলবে। ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান তারা মধ্য ইরানের নাতানজ স্থাপনা সহ বিভিন্ন পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এ সময় তারা দাবি করেছে যে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট উপকরণ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলায় তাদের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছে। তবে এই সংঘাত মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। অপরদিকে জন্মভূমিতে পা রাখতেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন সাংসদ কোনাত। সাংসদ কোনাত পুরকায়স্থ জন্মভূমিতে পা রাখতেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন। রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পর আজ প্রথমবারের মতো শিলচরে পৌঁছালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্বের বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থের তনয় কোনাত পুরকায়স্থ। শিলচরে কুম্ভীগ্রাম বিমানবন্দরে পৌঁছলে দলীয় কর্মী সমর্থকদের উষ্ণ সংবর্ধনা ও অভিনন্দনে ভাসলেন কোনাত। আজ নবনির্বাচিত রাজ্যসভার সদস্য কোনাত পুরকায়স্থকে হুড খোলা জিপে করে বিমানবন্দর থেকে বিজেপি কর্মীরা বাইক র্যালির মাধ্যমে শিলচর নিয়ে আসেন। আসার পথে রংপুর অটল বিহারী বাজপেয়ীর ও শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি সহ শিলচর গান্ধীবাগের শহীদ সৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করেন সাংসদ পুরকায়স্থ। এরপর দলের জেলা কার্যালয়ে পৌঁছেন, সেখানে তাকে বিপুল সংবর্ধনা প্রদান করেন বিজেপি সমর্থকরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাংসদ কোনাত পুরকায়স্থ তাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য প্রথমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। তিনি বলেন বরাকের যোগাযোগ ব্যবস্থা যাতে আরো উন্নত মানের হয় এই লক্ষ্য রেখে কাজ করবেন এবং জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করবেন। তিনি বলেন বরাক উপত্যকার একমাত্র যোগাযোগ ব্যবস্থা মেঘালয় হয়ে যাওয়া 6 নম্বর জাতীয় সড়ক, সড়কটির কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান। অপরদিকে মহিলার শ্লীলতাহানি অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও। পাতারকান্দি পুলিশ গ্রেফতার করল অভিযুক্ত আইনুলকে। মহিলার শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার শত শত মহিলা রাতাবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান। রাতাবাড়ি থানাধীন বাজারঘাট এলাকায় জনৈক কাঠ ব্যবসায়ীর কুকাণ্ডে এদিন উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বৃহস্পতিবার সন্ধ্যায় আইনুল হক নামের এক কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জনৈক যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠে খবর পেয়ে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা রাতেই ঘটনার প্রতিবাদে মুখর হন। একাংশ উত্তেজিত লোক আইনুল হকের কাঠের দোকানে অগ্নিসংযোগ করেন।
যদিও রাতাবাড়ি পুলিশ ও দমকল বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, যেহেতু নির্যাতিত যুবতী আত্মসহায়ক সংস্থার সদস্য, ফলে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার সকালে এলাকার বিভিন্ন আত্মসহায়ক সংস্থার মহিলারা প্রথমে ওই গ্রামে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে বিকেলে তারা রাতাবাড়ি থানা ঘেরাও করে অভিযুক্তের গ্রেফতারের দাবি তোলেন। অবশ্য বিক্ষোভ চলাকালে পাথারকান্দি পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মহিলা আইনুলের দোকানে কাঠ ক্রয় করতে যাওয়ার পর তার একাকিত্বের সুযোগে লম্পট আইনুল মহিলার শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ। কিন্তু মহিলা কৌশলে নিজেকে বাঁচিয়ে সেই স্থান ত্যাগ করেন এবং স্থানীয় লোকজনকে ঘটনার বিষয়ে অবগত করেন। এ নিয়ে তিনি পুলিশে মামলাও দায়ের করেছেন। ওই মামলার সূত্রে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অপরদিকে সনবিলের উন্নয়নে 30 কোটি বরাদ্দ, আগামী মরশুমে শুরু হবে কাজ, বললেন বিজয় মালাকার। সনবিলের উন্নয়নে 30 কোটি টাকা মঞ্জুর হয়েছে। আগামী মাস 3 মধ্যেই টাকা হবে টেন্ডার এবং আগামী মরশুমে শুরু হবে সনবিলের উন্নয়নমূলক কাজ। আর একবার এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে এলাকার 70 থেকে 80% যুবক যুবতীর বেকারত্ব দূর হয়ে যাবে। এই প্রকল্প বিশেষ করে আনন্দপুর, কালীবাড়ি সহ এর পার্শ্ববর্তী এলাকার অর্থনীতিকে সমৃদ্ধ করবে। আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা নেবে 30 কোটির এই প্রকল্প। পিডব্লিউডি বিল্ডিং এর বিভাগীয় বাস্তুকারদের সঙ্গে নিয়ে সনবিলের মানুষের সঙ্গে এক বৈঠকে বসে এমনটাই জানালেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। বিধায়ক বলেন, এই প্রকল্প সম্পূর্ণ হয়ে গেলে এখানে জনসমাগম বাড়বে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সনবিলের এই 30 কোটির প্রকল্পের ছাড়পত্র দিয়েছেন। 2 কিস্তিতে টাকা আসবে। কিছুদিনের মধ্যেই প্রকল্পের জন্য টেন্ডার ডাকা হবে। আগামী মরশুমেই তীব্র গতিতে শুরু হয়ে যাবে নির্মাণ কাজ। আগামী 2-2.5 বছরের মধ্যে চিত্র বদলে যাবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই জলাশয়ের। এদিন এলাকাবাসীর সঙ্গে মত বিনিময়ের সময় বিধায়ক বিজয় মালাকার 30 কোটির এই প্রকল্পে কি কি কাজ হবে তার রূপরেখাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, এই টাকায় এখানে 7000 স্কোয়ার ফুটের একটি ভবন অর্থাৎ গেস্ট হাউস নির্মাণ করা হবে। ওই ভবনে 30 থেকে 40টি কক্ষ থাকবে, 2টি ভিআইপি লাউঞ্জ। এছাড়া পার্কিং এর সুবিধার পাশাপাশি থাকবে রেস্তোরাঁ। ভবনের পাশে নির্মাণ করা হবে একটি পার্ক, এর নাম হবে ডক্টর বি.আর. আম্বেদকর পার্ক। এখানে থাকবে সুইমিং পুল, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা। এছাড়া পার্কে থাকবে ডক্টর বি.আর. আম্বেদকরের একটি স্ট্যাচু। ওই স্ট্যাচুর উচ্চতা হবে 30 ফুট। থাকবে একটা লাইব্রেরিও। ডক্টর বি.আর. আম্বেদকরের নামেই করা হবে লাইব্রেরিটা। এছাড়া 2টি ভিউ পয়েন্টও তৈরি করা হবে। মূল সড়ক থেকে সনবিল অবধি তৈরি করা হবে রাস্তা, মাঝে থাকবে ডিভাইডার। মুদ্রা কথা, সনবিলের উন্নয়নের জয়যাত্রা শুরু হয়ে গেছে। এই জয়যাত্রা চলতেই থাকবে। আগামী 2 থেকে 2.5 বছর পর মানুষ যখন এখানে আসবেন ততক্ষণে বদলে যাবে সনবিলের চিত্র, বলেছেন বিধায়ক বিজয় মালাকার। বিধায়ক আরো বলেছেন, রাতাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নের জন্য অসংখ্য কাজ করেছেন তিনি। এর মধ্যে সবচেয়ে বড় কাজ ছিল রামকৃষ্ণগড়ে মেডিকেল কলেজ, যার কাজ বর্তমানে জোর কদমে চলছে। এছাড়া সনবিলের উন্নয়নের তার প্রয়াস দীর্ঘদিনের। গত বছরে বিধানসভার এক অধিবেশনের সময় তিনি সনবিল নিয়ে একটি প্রকল্প বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে তুলে ধরেন। আর প্রকল্প দেখে রীতিমতো খুশি হন মুখ্যমন্ত্রী ও বিভাগীয় মন্ত্রী। সম্প্রতি বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন শেষে তিনি মুখ্যমন্ত্রীর কাছে সনবিলের ওই প্রকল্প নিয়ে ফের দাবি জানান। সঙ্গে সঙ্গেই কাজ হয়ে যায়। প্রকল্পের জন্য 2 পর্যায়ে অর্থ বরাদ্দের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, বলেছেন বিধায়ক বিজয় মালাকার। অপরদিকে বিধানসভা নির্বাচনে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর জামানত বাজেয়াপ্ত হবে, এমনটাই বললেন ছাত্র সংস্থা আসুর প্রাক্তন হাইলাকান্দি জেলা সভাপতি তথা বরাক যুব পরিষদের উপদেষ্টা ফরিজ আহমেদ বড়বুইয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুত্র এবং স্ত্রীর নামে ঠিকাদারি করে বন্যা প্রতিরোধে বরাদ্দ অর্থ 900 করেন বিধায়ক নিজাম। এতে হাইলাকান্দিতে বন্যায় মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যা দুর্গত মানুষের মধ্যে সামান্য ত্রাণ সামগ্রী বিতরণ করে রাজনীতি করে নিজামুদ্দিন। বিধায়কের উপস্থিতিতে দলেশ্বরী নদীর উপর আরসিসি সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। এখন বিধায়কের অঙ্গুলি হেলনে সেতুর নির্মাণ কাজ বন্ধ। সেতুর নির্মাণ কাজ শুরু করে পরবর্তীতে বন্ধ করে ভুক্তভোগী জনগণের সঙ্গে মস্ত বড় প্রতারণা করেন। বিধানসভা নির্বাচনে প্রতারণার রাজনীতির যোগ্য জবাব দিবেন বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থায় ভুক্তভোগী মানুষ। বিধায়কের চূড়ান্ত ব্যর্থতায় উত্তর নারায়ণপুর সহ আলগাপুরের প্রতিটি সড়কের জরাজীর্ণ অবস্থা। এতে যাতায়াত ব্যবস্থা পঙ্গু হয়ে উঠেছে। ভোটে জিতে নেতারা গাড়ি বাড়ি করেন, কিন্তু মানুষের জ্বলন্ত সমস্যার নেই কোনো সমাধান। উত্তর নারায়ণপুরে কাটাখাল নদীর উপর আরসিসি সেতু চালু করা হচ্ছে না, এ নিয়ে নীরব বিধায়ক নিজাম।
এতে বিধানসভা নির্বাচনে এবার প্রার্থী হলে নিজামের জামানত বাজেয়াপ্ত হবে বলে জানান ছাত্র সংস্থা আসুর প্রাক্তন হাইলাকান্দি জেলা সভাপতি ফরিজ আহমেদ বড়ভূইয়া। অপরদিকে কালীনগর সমবায় সমিতি থেকে দেওয়া হচ্ছে না সরকারি আটা, প্রশ্ন গ্রাহকদের। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের কালীনগর সমবায় সমিতিতে চলছে লাগামহীন দুর্নীতি, গ্রাহকদের মধ্যে এ নিয়ে ক্ষোভের পারদ চড়ছে। কালীনগর সমবায় সমিতির দুর্নীতির কথা নতুন নয়, বিগত দিনেও গ্রাহকরা এ বিষয়ে প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি। এছাড়া গত 6 ফেব্রুয়ারি গ্রাহকরা প্রতিবাদ জানিয়ে বলেন সমবায় সমিতির মাধ্যমে সরকারিভাবে আটা বরাদ্দ হলেও এই সমবায় সমিতি থেকে গ্রাহকদের জন্য আটা যোগান দেওয়া হচ্ছে না। সরকার প্রতি মাসেই গ্রাহকদের জন্য চাল ও আটা বরাদ্দ করে আসছে, কিন্তু নিয়ম মাফিক গ্রাহকদের কাছে সেটা পৌঁছে না। গত 23 মে হাইলাকান্দি জেলা কমিশনারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি 1 কিলোগ্রাম 562 গ্রাম করে আটা বন্টন করা হবে, কিন্তু আজ পর্যন্ত গ্রাহকদের হাতে আটা পৌঁছেনি। এ বিষয়ে ন্যায্য মূল্যের দোকানদার মাধব চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন সমবায় সমিতি থেকে তাদের কাছে আটার যোগান দেওয়া হয়নি, এজন্য বর্তমান সময়ে আটা দিতে পারছেন না। সমবায় সমিতি থেকে আটা দেওয়া হলে গ্রাহকদের কাছে তড়িঘড়ি পৌঁছে দেবেন। এদিকে সরকার নির্ধারিত সময় ধার্য করে দিয়ে 20 দিনের মধ্যে সরকারি ন্যায্য মূল্যের দোকানদারদের নিজ নিজ চাল আটা গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য বলেছে, কিন্তু এখনো পর্যন্ত আটার যোগান না পাওয়ায় গ্রাহকদের হাতে তা তুলে দিতে পারছেন না ডিলাররা। এ বিষয়ে সমবায় সমিতির চেয়ারম্যান তৈবুর রহমান চৌধুরীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন সময় মতো সরকারের দেওয়া চাল ও আটা গ্রহণ করে সমিতির গুদামে রাখা হয়েছে ন্যায্য মূল্যের দোকানদাররা নেওয়ার জন্য, কিন্তু দোকানদাররা সময় মতো সেটা নিয়ে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছেন কিনা এ বিষয়ে তিনি জানেন না। কারণ সমিতিতে সরকারি কর্মচারী রয়েছেন, তারা নিয়মিত ন্যায্য মূল্যের দোকানদারদের হাতে গ্রাহকদের সামগ্রী দিচ্ছেন কিনা সেটাও তার জানা নেই। তবে যেহেতু এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে, তাই প্রতি মাসে সঠিকভাবে সঠিক সময়ে ন্যায্য মূল্যের দোকানদাররা গ্রাহকদের সামগ্রী নিচ্ছেন কিনা বা সময় মতো বন্টন করা হচ্ছে কিনা সে ব্যাপারে তিনি খেয়াল রাখবেন। একইভাবে কেউ নতুনভাবে নাম তোলার জন্য এগিয়ে এলে কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায় না, বেশিরভাগ সময় বন্ধ থাকে সমিতি। পুরনো সভ্যরা তাদের নাম কর্তন করে ছেলে কিংবা অন্য কারো নাম তোলার জন্য সমিতিতে গেলে কোনো কর্মচারীকে পাওয়া যায় না। কিছুদিন আগে সংবাদ মাধ্যমে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নতুন নাম তোলার জন্য, কিন্তু নথিপত্র নিয়ে সমিতিতে গিয়ে দেখা যায় কার্যালয় বন্ধ। নতুন যারা শেয়ার হোল্ডার হতে ইচ্ছুক তাদের কাছ থেকে সরকারি ফিজ নিয়ে নাম কেন তোলা হচ্ছে না এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নতুন নাম তোলা কিংবা পিতা ও ঠাকুরদার নামের পরিবর্তে উত্তরাধিকারীদের নাম তোলার ব্যাপারে 2023 সালে স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। সমিতির এসব কাজকর্মের বিষয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় ও হাইলাকান্দি জেলা কমিশনার নিসর্গ হিবারে গৌতমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে স্থানীয়দের তরফে। আজকের বিশেষ সংবাদ এখানেই।